কাতার আমিরের সফরে সই হবে 11 চুক্তি ও সমঝোতা স্মারক। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক। শেয়ার বাজারের দরপতন রোধে করণীয় ঠিক করতে বিএসইসির সঙ্গে বৈঠক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার তাগিদ। বাজেট অধিবেশনেই সংশোধন হবে শ্রম আইন। থাকছে 15% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়নের সুযোগ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল 5টার দিকে বিশেষ বিমানে করে তার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। সন্ধ্যায় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন কাতারের আমির। কাল সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল 5টার দিকে বিশেষ বিমানে করে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই মুহূর্তে আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। কাতারের আমির হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 5 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকালে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ সফরটি গুরুত্বপূর্ণ কারণ থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে তা নিয়ে আলোচনা হবে। তাছাড়া মিয়ানমারের চলমান সংঘাত বন্ধ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবে ঢাকা। সংবাদ সম্মেলনে মিয়ানমার থেকে পালিয়ে আসা 285 বিজিপি সদস্যদের ফেরত পাঠাতে 25 এপ্রিল তাদের দেশে পাঠানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার আরও সুযোগ তৈরি হবে। শেয়ার বাজারের সার্বিক অবস্থার উন্নতি করতে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ আসলে বাজার ভালো হবে বলে জানিয়েছেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে পুঁজিবাজারের দরপতন রোধে করণীয় ঠিক করতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা শেষে কথা জানান তিনি। বলেন, বাংলাদেশ ব্যাংক এনবিআর এর সাথে আলোচনা করে পুঁজিবাজারের চলমান সমস্যা সমাধান করা হবে। এ সময় গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয় বিএসইসি।
আমরা সবসময় এই আলোচনাটা আপনাদের মতো বিজ্ঞজন যারা এবং তাদের পরামর্শ শেয়ার বাজারের ধারাবাহিক দরপতন ঠেকাতে করণীয় ঠিক করতে স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারা। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কি আশার বাণী আপনি পেয়েছেন সেখানে? যে আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি যে বাংলাদেশের যে শেয়ার বাজার রয়েছে সেগুলো নেতিবাচক অবস্থায় আছে এবং চলতি বছরের মার্চ মাসে কিন্তু ঢাকার যে প্রধান সূচক ডিএসইএক্স কিন্তু ৬,০০০-এর ঘরে ছিল, এখন কিন্তু সেইটি পতনে এখন ৫,২০০-এর ঘরে রয়েছে এবং এতে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশার তৈরি হয়েছে এবং এই হতাশাটার মানে বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা রয়েছে এবং শেয়ার বাজারে যে দরপতন রয়েছে সেই সমস্যার সমাধানে কিন্তু আজকে যে স্টেক হোল্ডাররা রয়েছে শেয়ার বাজারের তাদের সাথে একটি বৈঠকে বসেছেন বিএসইসির কর্মকর্তারা এবং সেই বৈঠকে কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে উঠে এসেছে, বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে এবং তার মধ্যে বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে এনবিআরের মতো যে সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই সব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে। তারপর যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করার একটা কথা উঠে এসেছে। তাছাড়া কিন্তু বিদেশি ফান্ড যদি এখানে আনা হয়, শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা তাদের হতাশার দিন থেকে সরে আসতে পারবে এবং শেয়ার বাজার কিন্তু আবার উঠে দাঁড়াতে পারবে, এমন একটা কথা আজকে জানিয়েছেন আমাদেরকে বিএসইএস এর যে কমিশনার রয়েছেন। তিনি বলেছেন যে যদি বিদেশি বিনিয়োগ সহ যে বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু আবার উঠে দাঁড়াতে পারবে, আবার আগের মতো দর বৃদ্ধি পাবে। তাছাড়া কিন্তু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি একটি তাগিদ দিয়েছেন যে বিনিয়োগকারীরা যাতে সচেতন হয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গুজব ছড়িয়ে থাকে, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশার তৈরি হয় এবং তারা আবার সেই যে শেয়ার রয়েছে সেগুলো আবার উঠিয়ে নেন। তো সেই জন্য তাদেরকে বলেছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে টানা ৫ কার্যদিবস পতনের পর সূচক বাড়ল ঢাকার শেয়ার বাজারে। ডিএসইসিতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট, লেনদেন হয় প্রায় ৫৭৫ কোটি টাকার শেয়ার, দর বেড়েছে ৫৬ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। সোমবার শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের লেনদেন। প্রথম ৩৬ মিনিটে প্রধান সূচক বাড়ে ৫২ পয়েন্ট। এরপর সূচক কিছুটা কমলেও দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ২১.১৫ পয়েন্ট, অবস্থান করছে ৫,৬৭৪ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয় ৫৭৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৯ লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় বিকন ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় জুট স্পিনার্স এবং তৃতীয় অবস্থানে এসিএমএল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৬৩.৭৮ পয়েন্ট, লেনদেন হয় ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল আরেক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাথে একীভূত হতে বোর্ডের প্রাথমিক অনুমোদন পেয়েছে। গত ৮ এপ্রিল বিডিবিএল এর পরিচালনা পর্ষদ একীভূতকরণের অনুমোদন দেয়। এর আগে ৩ এপ্রিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সোনালী ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। এরপর একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠন করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের জর্জরিত। ডিসেম্বরে বিডিবিএল এর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮২ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪২.৪৬%। এখনও বন্ধ দ্বিতীয় সাবমেরিন কেবল CME-U5 দিয়ে ইন্টারনেট সেবা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ।
তিনি বলেন, গ্রাহকদের ইন্টারনেট পেতে ভোগান্তি কমাতে প্রথম সাবমেরিন কেবল সিমইউ-4কে আরও উন্নত করার চেষ্টা চলছে। এই কেবলের মাধ্যমে আগামী 2 দিনের মধ্যে সর্বোচ্চ 800 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। সিমইউ-5 দ্রুত সংস্কারে সিঙ্গাপুরের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। শুক্রবার সিঙ্গাপুরের ফাইবার কেবল কাটা পড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল সিমইউ-5 এর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ বন্ধ হয়ে যায়। মেইনটেনেন্স মানে উইন্ডোটা পাচ্ছি না, আমরা শিডিউলটা পাচ্ছি না, এক্সাক্ট ডেট আমি বলতে পারবো না। তো লাগে 7 দিন 10 দিন প্রতিবারই লাগে। আর আমরা ওই যে 4-এ যেহেতু রিসেন্টলি আমরা ক্যাপাসিটি বাড়িয়েছি ডিসেম্বরে, তো 4 থেকে কিছু সার্কিট শিফট করে দেওয়ার জন্য চেষ্টা করতে 5 থেকে 4-এ। বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বৈশাখের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা। প্রখর রোদের দাপটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার উপর লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গরমে অস্বস্তির পাশাপাশি বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার উৎপাদন। কিছুক্ষণ পর পর এক ঘন্টা দেয়, তো 2-3 ঘন্টা থাকে না। এটার কারণে হয় কি, ফসলের ক্ষেত্রে ঠিকমতো পানি সরবরাহ দেওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশিরভাগই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। গরমে চাহিদা বাড়লেও বাড়েনি বিদ্যুতের সরবরাহ। এতে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। 110 মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি। ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190-100 এরকম পাচ্ছি। ফেনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ। দিনে গড়ে 12 ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে তাদের। রাত্রে এবং দিনে কোনো টাইমে আমাদের বিদ্যুৎ পাচ্ছি না আমরা। কোন পরিস্থিতিতে ফেলছে যে বিদ্যুৎ ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নেই। লোডশেডিং এর পরিমাণটা আরো কমানো যায়, এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। জেলার 6 উপজেলায় বিদ্যুতের চাহিদা 70 থেকে 72 মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। এদিকে জামালপুরে পিডিবির লোডশেডিং সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয়। দুর্গম চরাঞ্চলে দিনের 16 থেকে 18 ঘন্টাই থাকে না বিদ্যুৎ। গ্রিড থেকেই 132 কেবি লেভেলে বিদ্যুৎ নেই, তারপর 33 কেবি লেভেলে আমরা গ্রাহকের প্রান্তে পৌঁছাই আমাদের উপকেন্দ্রের মাধ্যমে। তো এই কারণে গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না। জামালপুরের 7 উপজেলা সহ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক 7,15,000। এসব এলাকায় 170 মেগাওয়াটের বিপরীতে মিলছে 80 থেকে 100 মেগাওয়াট। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাসবেক আতাখানভ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন কিরগিজ মন্ত্রী। জানান কিরগিজ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহের কথাও। সালমান এফ রহমান জানান, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। দুদেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। তিনি জানান, কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুদেশ। ওনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ আসবেন এবং উনি এই প্রথম এসছেন ওনাদের প্রধানমন্ত্রীর সেই সফরের কাজ করার জন্য। কিরগিজস্তানের সাথে আমাদের যদিও আমাদের সম্পর্ক অনেকদিন পুরান, কিন্তু আমাদের অর্থনৈতিক ওই ধরনের অর্থনৈতিক কোঅপারেশনটা আমাদের তেমন হয় নাই, কিন্তু সুযোগ অনেক আছে। বাংলাদেশের বিদেশি ঋণের সুদ পরিশোধ প্রথমবারের মতো $100 কোটি ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের 9 মাসে বাংলাদেশ সুদ বাবদ পরিশোধ করেছে $105 কোটি 40 লাখ মার্কিন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় $57 কোটি বা 117% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও রাশিয়ার স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তি শুরু হয়েছে। এছাড়া কর্ণফুলী টানেল প্রকল্পের ঋণ পরিশোধও শিগগিরই শুরু হবে। আগামী বছরগুলোতে অন্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে। শিক্ষাবৃত্তি দেওয়ার নামে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সারা দেশে অন্তত 2000 এজেন্ট নিয়োগ দিয়ে প্রতারণা করত এই চক্রটি। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 5-এর অধিনায়ক মুনিম ফেরদৌস। সরকারি ওয়েবসাইট ও ডিসি অফিসের নোটিশ বোর্ড থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে বিভিন্ন জনকে ফোন করত চক্রের সদস্যরা। শিক্ষাবৃত্তির টাকা দেওয়া সহ বিভিন্ন প্রলোভনে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিত তারা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুরে অভিযান চালিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রতারণার কাজে ব্যবহৃত 1800-র বেশি সিম জব্দ করা হয়েছে। চক্রের মূল হোতার ব্যাংক হিসাবে একদিনে সর্বোচ্চ 8 লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে র্যাব। ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করে। জাকির হোসেন আছে, তার 2 ছেলে মানিক এবং হীরা, এরা হচ্ছে মূলত এই ফোনগুলি দেয়। এই ফোনগুলি দেওয়ার পরে তাদের কাছে টাকা আসার পরে দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিয়োগ করেছে এবং এই এজেন্ট মানে তাদের এই দলে যাদেরকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাকে প্রথমে 50,000 টাকা তাদেরকে দিতে হবে। 5 বছরের মধ্যে 5 মাসও চলেনি 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইলের একমাত্র পানি শোধনাগার। উদ্বোধনের 3 মাস পরই শোধনাগারটি অকেজো হয়ে পড়ে। বাধ্য হয়ে বছরের পর বছর দূষিত পানি ব্যবহার করছেন পৌরবাসী। দায় এড়াতে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ দুষছে একে অপরকে। নড়াইল পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট মেটাতে হাতিরবাগান এলাকায় 2014 সালে পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 6 বছর ধরে চলে এই নির্মাণ কাজ। 2019 সালে কাজ শেষে পরিচালনার জন্য নড়াইল পৌরসভার কাছে শোধনাগারটি হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনের 3 মাস পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি বন্ধ হয়ে যায়। 2021 সালে এটি আবারও চালুর উদ্যোগ নেয় পৌরসভা। তবে চালুর পরপরই ত্রুটি দেখা দেয় আবারও বন্ধ হয়ে যায় শোধনাগারটি। এরপর থেকে পরিশোধন ছাড়াই পানি সরবরাহ করছে পৌর কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছেন পৌরবাসী। 3 মাস চালু হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার অদ্যবধি বন্ধ আছে। বাইরে থেকে পানি কিনে আমরা খাচ্ছি, সুপেয় পানি খাচ্ছি। আমরা চাই যে এই প্রজেক্টটা আবার চালু হোক। মাদ্রাসায় প্রায় 150 বাচ্চা আছে, এদের পানি কিনে খাওয়াতে গেলে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেরামত করতে পারছে না এমন অভিযোগ পৌরসভার। আর পৌর কর্তৃপক্ষ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যন্ত্রপাতি অকেজ হয়ে যায়, আর সেটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা, যে কারণে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা নির্মাণ করে তাদেরকে হ্যান্ডওভার করেছি এবং তারা এটা বুঝে নিয়েছে আমাদের কাছ থেকে, এবং এরপর থেকে কিন্তু ফুল দায়িত্বটা তাদেরই। টেকনিক্যাল জ্ঞানের অভাব হোক বা হয়তো তাদের কোনো দক্ষ কর্মী নাই, যে কোনো কারণে হোক তারা আসলে সেটা পারছে না। 2 প্রতিষ্ঠান অভিযোগ পাল্টা অভিযোগ করলেও পানি শোধনাগার চালুর কোনো উদ্যোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।